বিরোধী দল বাংলাদেশের যে বিরোধী রাজনীতি আমরা আগেও দেখেছি, বর্তমানেও দেখছি, বিরোধী দল কি আসলে যথাযথ তার দায়িত্ব পালন করতে পারছে? কি মনে হয় আপনার কাছে? জি, শুক্রিয়া। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি ভাইয়ের আলোচনার রেশ টেনে আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, সংস্কারের জন্য আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, মানে আমাদের আকাঙ্ক্ষা ছিল। আমি যদিও আমার বয়স একটু বেশি, জেনজি না, কিন্তু জেনজিদের কাছাকাছি বয়স। তো আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশ নতুন একটা লাইনে উঠে যাবে এবং সেখানে চলতেই থাকবে। কিন্তু আমরা সেই সংস্কারটা পাই নাই। কেন পাই নাই? কারণ হচ্ছে, আমি একটা মাত্র কারণেই দেখি, সেটা হচ্ছে বিএনপি চাই নাই বলে সংস্কার হয় নাই। এটা আমার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই, কিন্তু আমি একজন জেনজির কাছাকাছি বয়সের লোক হিসাবে এবং বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আমার মন্তব্য। বিএনপি চাই নাই দেখেই মূলত সংস্কারটা হয় নাই। বিএনপি যদি বলতো যে ওকে সংস্কার আপনারা করেন, তাহলে অনেক কিছু হয়ে যেত। এনবিআরের সংস্কার নিয়ে আমরা অনেক কিছু দেখেছিলাম, সেখানে বহু কিছু ঘটেছিল। সবাই কিন্তু ব্লাঙ্ক চেক দিয়ে রাখছিল সরকারকে। শুধু বিএনপি যদি বলতো যে আপনারা চালান, তাহলে কিন্তু সরকার একদিনের অর্ধভাগে, ফার্স্ট আওয়ারে কিন্তু এটা টাইট দিয়ে সংস্কারটা করে ফেলতে পারতো। কিন্তু যেগুলো তারা করতেছিল সেখানে অনেকগুলো করতে পারে নাই, কারণ হচ্ছে বিএনপি সমর্থন ছিল না। এখন আমি যেটা বলছিলাম যে আমরা সংস্কারের জন্য ক্ষুধার্ত। এখন আমাদের জন্য অনেক খাবার রেডি করা হয়েছে, মাছ, মাংস, পোলাও, রোস্ট, অনেক কিছু। তো এখন আমরা যখন খাবারের টেবিলে আসলাম, তখন হচ্ছে যে সবজি যে আইটেমটা সেটা আছে, ডালের আইটেমটা আছে, তারপরে হচ্ছে ওই যে মাছ দিয়ে যে ডাল দিয়ে কি বলে চচ্চড়ি বানানো হয়েছে সেটা আছে। কিন্তু গুরুত্বপূর্ণ যে খাবারগুলো সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। গরু গোশতটা সরিয়ে নেওয়া হয়েছে, রোস্টটা সরিয়ে নেওয়া হয়েছে, পোলাওটা সরিয়ে নেওয়া হয়েছে। সংস্কার আসলে এরকম হয়েছে, বিচার বিভাগের সংস্কার হয় নাই। তারপরে হচ্ছে আপনার আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো সংস্কার হয় নাই, মানে যেটা হচ্ছে একদম মোটামুটি মানের বর্তমান সরকারের সাথে গেছে সেই সংস্কারগুলো হয়েছে। আর যেগুলো সরকার ভাবছে যে এগুলো করলে আমরা মনে হয় একটু ঝামেলাতে পড়ে যাব, আমাদের ক্ষমতা কমে যাবে, সেই সংস্কারগুলো আসলে হয়নি। এখন আপনার প্রশ্নটা ছিল বিরোধী দল কি করছে? বিরোধী দল আসলে এখন পর্যন্ত যা করছে তাতে সাধারণ মানুষের একটা পারসেপশন আছে, তারা মনে হয় একটু সরকারকে বেশি ছাড় দিচ্ছে। তো এটা হচ্ছে আসলে আমরা তো ব্যাপক বিপ্লব, সংগ্রাম, অনেক কিছু পেরিয়ে এসেছি। এখন খুব তাড়াতাড়ি বিরোধী দল চাচ্ছে না যে সরকারকে খুব বেশি ধাক্কাধাক্কি করতে, বরং দেশটা একটু স্টেবল আসুক, মানুষ একটু স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসুক, সেটা চাই। এই জন্য হচ্ছে বিরোধী দল কথা বলে কিন্তু রাজপথ উত্তপ্ত করে না। সংসদে কথা বলে, বিভিন্ন জনসভায় কথা বলে, টকশোতে এসে কথা বলে, কিন্তু তারা রাজপথ উত্তপ্ত করতে চায় না। এটার মানে এটা না যে সরকারকে দীর্ঘদিন সাপোর্ট দিয়ে যাবে। এবং আপনি দেখবেন যে সরকার যদি রেড লাইন অতিক্রম করে, অবশ্যই সরকার যা করেছে এটাকে আমি রেড লাইন অতিক্রম করা বলেই ধরে নিতে পারি। তারা এই যে গণপরিষদ, এটাকে কি বলে, সংস্কার পরিষদের শপথ নেয় নাই, তারপরে জুলাই সনদ বাস্তবায়ন করবে তাদের নিজেদের মতো করে, আরও অনেক কিছু কথাবার্তা বলছে, যেটা আসলে জনগণ ভোট দিয়ে পাশ করিয়ে দিয়েছে। সেই জিনিসটা তারা এখন পাশ করতে চাচ্ছে না, মানে নিজেদের মতো করে করবে আর কি, নিজেরা ক্রেডিট নেবে অথবা নিজেদের যেগুলো অপছন্দ সেগুলো রাখবে না। তো এই রেড লাইনটা অতিক্রম করার পরও বিরোধী দল ভাবছে যে আরও কিছুদিন সময় দেওয়া যাক, এবং এই সময়টা আজীবন ধরে বিরোধী দল দিবে এরকম না, এবং এখনও সরকারকে সময় দিচ্ছে এরকমও না। সরকারের বিরুদ্ধে কথা বলতেছে, হয়তো রাজপথে যেটা অনেক বেশি হই হাঙ্গামা করার কথা ছিল সেটা করছে না, কিন্তু বিরোধী দল করছে, সামনে আরও বেশি করবে। তবে বাংলাদেশের মানুষের একটা কালেকটিভ মেমোরিতে বিরোধী দল মানে হচ্ছে আওয়ামী লীগের মতো হরতাল করবে, অবরোধ দিবে, গাড়ি পোড়াইবে, তারপরে ধরে ধরে বিরোধী পক্ষের মানুষকে মারবে, তারপরে সচিবালয়ের কর্মকর্তাদের প্যান্ট খুলে নেবে। এইরকম একটা বিরোধী দলীয় ক্যারেক্টার দেখে বাংলাদেশের মানুষ পরিচিত। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পর, 24-এর বিপ্লবের পর, আমি গণ অভ্যুত্থান না বলে এটাকে বিপ্লব বলি, আমরা অনেক বেশি রক্তপাত করে নাই দেখে এটাকে আমরা গণ অভ্যুত্থান বলবো, বিপ্লব বলবো না, এটা জরুরি না, এটা বিপ্লবই হয়েছিল। তো 24-এর বিপ্লবের পরে এরকম কোনো সরকারি অফিসার প্যান্ট খুলে নেওয়ার মতো বিরোধী দল আমরা চাই না। তবে বিরোধী দল শক্ত অবস্থান নেবে সেটা আমরা চাই, এবং এখন পর্যন্ত আমি মনে করি যে খুব বেশি কঠোর অবস্থানে না যাওয়ার সিদ্ধান্তটা এখন পর্যন্ত ঠিক আছে। সামনে কতটুকু, সামনে আমরা দেখব। আমরা আশা করি যে বিরোধী দল আর একটু কঠোর বার্তা দেবে সরকারকে, এবং আর রাজপথে আরও বেশি ভূমিকা রাখবে। কিন্তু এখন পর্যন্ত যেটা করেছে, তারা যে গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করেছে, বিষয়টা এরকম আমার কখনোই মনে হয় না।
তবে ছাড় দিয়েছে, কারণ খুব বেশি ধাক্কাধাক্কি করলে সরকার আসলে কুলিয়ে উঠতে পারবে না, পড়ে যাবে। আর এখন যে সরকার আছে, এই সরকার যদি পড়ে, এই সরকার আপনারা ধাক্কা দিলে সরকার পড়ে যাবে, সেটা তো মানুষ বলতেছে যে এটা শক্ত কোনো সরকার না, আমি বলতেছি না। রাস্তাঘাটে দেখবেন মানুষ বলতেছে যে না, এটাকে খুব বেশি শক্তিশালী সরকার মনে হচ্ছে না। তো এই শক্তিশালী না যাদেরকে মনে হচ্ছে, তাদেরকে ধাক্কাধাক্কি করলে তো আমার গায়েও পড়বে। মানে একটা বিরোধী দলের উপরে পড়বে, মানে একটা ভাঙাচোরা বিল্ডিং যদি আমি কোনো চিন্তা ভাবনা ছাড়া ধাক্কা দেই, তাহলে এটা পড়ে সাধারণ মানুষও কিছু যাবে, আমি নিজেও যাব, আর বিল্ডিং তো যাবেই। তো যেহেতু সরকার এখনও শক্তিশালী মনে হচ্ছে না, সরকারকে অনেকটা বিরোধী দল হচ্ছে ঠ্যাক দিয়ে ধরে রাখতেছে, ভাই তুমি থাকো, আরেকটু থাকো, 5টা বছর একটু চালিয়ে যাও। মনে হচ্ছে যে সরকার পারবে না, কিন্তু জামাত, এনসিপি এবং আরও যারা আছে তারা সবাই মিলে বলতেছে যে ভাই তোমরা থাকো, 5টা বছর থাকো, আমরা তোমাদেরকে হেল্প করবো প্রয়োজনে, তোমরা বেশি উৎপাত করলে সমালোচনা করব। তাহলে তো বিষয়টা সেই তাই দাঁড়ালো। আপনার কথা যদি আমি ঘুরে ফিরে যদি, যে বিরোধী দল চাইতেছে যে তোমরা থাকো 5টা বছর ঠিকঠাক, আমরা আছি, তোমাদেরকে ঠ্যাক দিয়ে রাখি, জি, মানে তাহলে তো সেই আগের ঘটনাগুলোরই পুনরাবৃত্তি হয়ে গেল। না, আগের ঘটনাগুলো যেমন জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক ছিল, সেটা হচ্ছে আওয়ামী লীগ বাদাম খাবে, জাতীয় পার্টি হচ্ছে খোসা খাবে, এরকম একটা সম্পর্ক ছিল, তাই না? কিন্তু এখন জামাত বলছে, জামাত এবং এনসিপি যে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা তো এখন একটা বিপর্যয়ের মধ্যে আছি। ওই যে কারো কথা কোট করে ভাই বললেন যে আওয়ামী লীগ এবার ফিরে আসবে। আওয়ামী লীগ ফিরে আসবে না, কিন্তু আমরা যেটা করতেছি তাতে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে আমরা আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবো কিনা। তো এই একটা আশঙ্কা আছে। এই আশঙ্কার জায়গা থেকে মানুষ ভাবে যে জামাত, এনসিপি তারা চাচ্ছে যে সরকার 5টা বছর কন্টিনিউ করুক, একটা সাধারণ সুন্দর নির্বাচন হোক, সেটা দিয়ে তখন বিএনপির পারফরমেন্সের ভিত্তিতে, জামাতের পারফরমেন্সের ভিত্তিতে, অন্যান্য এনসিপি সহ অন্যান্য দলগুলোর পারফরমেন্সের ভিত্তিতে মানুষ আরেকটা সরকার গঠন করবে। সেক্ষেত্রে হয়তো আজকে যারা সরকারে আছে তারা বিরোধী দলে যাবে, কত আসন নিয়ে বিরোধী দলে যাবে সেটা আমি বলতে পারি না, তবে তারা বিরোধী দলে যাবে বলেই মনে হচ্ছে। কিন্তু ওইটার জন্য এখন যারা সরকারে আছে তারা বিরোধী দলে যাবে, সেটাই মনে হচ্ছে। জি, আপনি তো বিরোধী দলের থেকে সেটি আপনাদের আকাঙ্ক্ষা হবে। আপনারা না, আমি বিরোধী দলের কেউ না, কিন্তু রাজনীতিটা দেখে এটা আমার মনে হয়েছে যে আপনি বিরোধী দলের কেউ না, কিন্তু আপনি একসময় ছাত্র শিবিরের সঙ্গে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, আপনি বলেছেন। আমি সেই একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমরা পার্লামেন্টে দেখেছি ছাত্র শিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের নিখোঁজ হওয়ার দাবির বিষয়ে জাতীয় সংসদে বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এক নারীকে বিয়ে না করার টালবাহানায় জিসান নিজেই আত্মগোপন করেছিলেন। তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমত কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা খুব তাড়াহুড়ো করেছেন। এটা আসলে প্রয়োজন ছিল না। তিনি এই যে বেনজিরের মতো একজন লুটেরা মাফিয়া, তার গ্রেপ্তারের খবর দিয়ে আমাদেরকে খুশি করেছেন, কিন্তু সাথে সাথে উনি তাড়াহুড়ো করে একটা বিতর্কিত ঘটনাকে এখানে সামনে নিয়ে এসে তিনি আমাদেরকে হতাশ করেছেন। কিভাবে? সেটা হচ্ছে এই জিশানকে তো আসলে অপহরণ করা হয়েছে। অনেকে বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আপনি শুনেছেন যে নারীকে বিয়ে না করার টালবাহানায় জিসান নিজেই আত্মগোপন করেছিলেন, এটি স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে জিশান যদি নিজেই আত্মগোপন করে, তাহলে জিশান যখন উদ্ধার হইল তখন জিশানের পরিবারের সাথে জিশানকে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন? জিশানের সংগঠনের সাথে জিশানকে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন? বলা হচ্ছে যে নারী অভিযোগ করেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে তো গ্রেপ্তার করলে তো আত্মীয় স্বজনের সাথে কথা বলা যায়, মানে পুলিশের কাস্টোডিটি থেকে আত্মীয় স্বজন গিয়ে তার সাথে কথা বলতে পারে, তার সংগঠনের লোকজন তার সাথে কথা বলতে পারে। কিন্তু জিশানকে তার আত্মীয় স্বজনের সাথে, তার বন্ধুবান্ধব কারোর সাথেই কথা বলতে দেওয়া হচ্ছে না কেন? এটা একটা বড় প্রশ্ন। এবং যে নারী অভিযোগ করেছেন সেই নারীকেও আইসোলেটেড করে রাখা হয়েছে, এবং ওই নারীর বাবাকেও। তাহলে এই নারী তো অভিযোগ করেছেন, মামলা করেছেন, মামলা করে তো তিনি তার বাড়িতে চলে আসবেন, তাই না? কিন্তু পুলিশ তাকে আটকে রাখছে কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে জিশানকে আটকে রাখা, মিডিয়ার সাথে, তার স্বজনদের সাথে কথা বলতে না দেয়া, বন্ধুবান্ধবদের সাথে কথা বলতে না দেয়া, এবং ওই নারীকেও আটকে রাখা এবং মিডিয়া এবং তার স্বজনদের সাথে কথা বলতে না দেয়া, আমাদের অনেকগুলো সন্দেহের অবকাশ আছে এখানে। তো আমার ধারণা সেটা হচ্ছে জিশান আসলে অপহরণ হয়েছে, গুমের শিকার হয়েছে, এবং যারা গুম করেছে তারা হয়তো সরকার সমর্থক কেউ, অথবা পুলিশের সাথে কোনো একটা লিয়াজও তাদের আছে, যে কারণে হচ্ছে পুলিশ এখানে নাটকই তো করছে আসলে, তাই না? কারণ হচ্ছে বাদীকে তো আপনি ছেড়ে দেবেন, ওকে আটকায় রাখেন,
ওর বিরুদ্ধে যেহেতু মামলা আছে ওকে আটকে রাখেন, কিন্তু ওর ফ্যামিলির সাথে কথা বলতে দিবেন এবং বাদীকে তো তার বাসায় আসতে দিবেন, দিচ্ছেন না। সুতরাং এখানে একবারে ক্লিয়ার একটা সমস্যা এবং একটা মানে প্যাচ ওখানে আছে। তবে আমার কথা হচ্ছে শিবির যে সিদ্ধান্তটা নিয়েছে যে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে, এটা শিবির যেহেতু বলে যে তারা অনেক বেশি নৈতিক সংগঠন, সেই জায়গা থেকে হয়তো শিবির এই সিদ্ধান্তটা নিয়েছে। কিন্তু কারোর সাথে প্রেম করা কিন্তু কোনো অপরাধ না। এবং ইসলামে কি জায়েজ আছে নাকি? ইসলামে জায়েজ নাই, কিন্তু ধরেন আপনি তো আটকাই রাখতে পারেন না তাকে এই অপরাধে। এবং বাংলাদেশে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় এই প্রেমের বিষয়গুলো আছে। কিন্তু কেউ প্রেম করলে তাকে আপনি নানানভাবে জড়িয়ে তাকে আপনি আটকাই রাখতে পারেন না। এবং আমার এখন দাবি হচ্ছে যে জিশানের বন্ধুদের সাথে কথা বলতে দেন এবং ওই নারীকে তার বাসায় ফিরে যেতে দেন। আমরা কথা বলি, সেই ঘটনাটা দেখি আসলে কি হয়েছে। এখনও অমীমাংসিত একটা বিষয় নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে পারেন না। কত বিধিতে যেন বক্তব্যটা দিয়েছিলেন, এই বিধিতে দিতে পারেন না। আগে জিনিসটা ক্লিয়ার হবে, মানুষের কাছে ক্লিয়ার হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ক্লিয়ার হবে, পুলিশের কাছে ক্লিয়ার হবে। তাহলে আপনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা সত্য নয়, আপনি সেটি বলতে চাচ্ছেন? এটা সত্য নয় বলে আমরা ধারণা করছি। আমাদের একদম দৃঢ় গভীর সন্দেহ যে এটা সত্য নয়।